আজ রাত 8:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাত 10টায় চিকিৎসার জন্য ঢাকা ছাড়বেন বেগম জিয়া। চিকিৎসা নেবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। অনেক চড়াই উতরাইয়ের পর তার এই বিদেশ যাত্রা তথা সুস্থতার প্রক্রিয়াকে ঘিরে আগামী দিনের রাজনীতির অনেক সমীকরণ অপেক্ষা করছে। আজকের প্রকাশে তা নিয়ে আলোচনা, বিষয় নির্ধারণ করা হয়েছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা। আমাদের সঙ্গে 4 জন অতিথি যুক্ত হয়েছেন। স্টুডিওতে আছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি। সঙ্গে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন ইউনাইটেড হাসপাতাল ও আহ্বায়ক সুস্বাস্থ্যের বাংলাদেশ। সঙ্গে আরও আছেন আবু সালে আকন, সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের 4 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই জয়নুল আবদিন ফারুক, আপনার কাছে জানতে চাই যে বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাবেন, এটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু একই সাথে আরেকটি আলোচনা যুক্ত হয়েছে যে তিনি তারেক জিয়াকে নিয়ে দেশে ফিরবেন, এমন একটি কথা শোনা যাচ্ছে। এটির সত্যতা বা বাস্তবতা কীরকম যদি একটু বলেন। এখন টেলিভিশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন, এখন টেলিভিশনের শ্রোতা দর্শক সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ জিয়ার আদর্শ গড়া বিএনপির সবার পক্ষ থেকে আপনাকে, সঞ্চালককে, এখন টিভির সকল কর্মকর্তা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকল কিছু উতরিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ছাত্র বৈষম্য এবং জনতার আন্দোলনে শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদীর অত্যন্ত সুপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 2বারের প্রধানমন্ত্রী ছিলেন, অনেকবার বিরোধী দলের নেত্রী ছিলেন, যাকে বিনা কারণে বিনা অপরাধে কাঙ্গারু কোর্ট দিয়ে শেখ হাসিনা সাজা দিয়েছিলেন। সে সাজাপ্রাপ্ত থাকা অবস্থায় উনি অসুস্থ হয়ে পড়েন। তার পরিবার এবং জাতীয়তাবাদী দল বহুবার আবেদন করার পরেও হাস্যস্থলে শেখ হাসিনা, যিনি আজ হিন্দুস্তানে পলাতক, তিনি বলেছেন কোনো অসুখ নেই, বাংলাদেশে তার চিকিৎসা আছে। কিন্তু ডাক্তারগণ, যারা আমার সামনে আরেকজন বিজ্ঞ ডাক্তার উপস্থিত আছেন, তিনিও কথা বলবেন। তখনকে আমরা বিরোধী দলে ছিলাম, 16 বছর ক্ষমতার বাইরে। আমার সাথে আরেকজন আমার সহযোদ্ধা, যিনি কামরুজ্জামান রতন, এককালে তুকুর ছাত্রনেতা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা করেছেন, দেশ নেত্রীকে সহযোগিতা করেছেন, সকল আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেই নেতাও আজকে আপনার স্টুডিওতে উপস্থিত। আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী যারা 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জেল, জুলুম, আয়নাঘর সহ সকল অত্যাচার সহ্য করেছি, অনেক মায়ের বুক, বাবার বুক খালি করে আজকে বাংলাদেশ জনতার আন্দোলনে 5 আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, আল্লাহর রহমতে সেই বিপ্লবের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ মুক্ত এবং একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সাবেক প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশ জাতীয়তা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে 6 কোটি মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হয়ে উঠেছিলেন, সেই নেতার আশীর্বাদে আল্লাহ পাক তাকে বেহেশতে কামনা করি আমরা সবাই জানি। তারই আজকে ফলপ্রসূ হিসেবে দেশ নেত্রী স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে বহির্বিশ্বে চিকিৎসাটা যাচ্ছেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে ফেরত নিয়ে আসে। এবং আরেকটি কথা আপনি বলেছেন, দেশ নেত্রী ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, একজন স্বাধীনতা যুদ্ধের কর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, শেখ হাসিনার জেল, জুলুম, অত্যাচার সহ্য করার একজন রাজপথের কর্মী হিসাবে আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ পাক যেন খালেদা জিয়াকে সুস্থ করে, আমাদের নেতা যিনি 16 বছর এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করেছেন, যিনি 5 আগস্টের পর সারা বাংলাদেশে মানুষের 80% মানুষের মন জয় করতে পেরেছেন, দল
দলের সাংগঠনিক অবস্থা সৃষ্টির জন্য যিনি অবদান রেখেছেন, সেই নেতাকে নিয়ে দেশে ফেরত আসবেন দেশ নেত্রী, এটা সবারই আকাঙ্ক্ষা, আশা। কিন্তু আল্লাহ পাক সেই তৌফিক যেন জনতার দোয়ায় ওনাকে দেয়। মা এবং ছেলে উভয়ই যেন স্বাধীন বাংলাদেশে এসে এমন একটি সরকার গঠনের জন্য দলকে প্রস্তুত করবেন, যেই দলের সরকার গঠন করবে বাংলাদেশে শেখ হাসিনার মতো আয়নাগর হবে না, অত্যাচার হবে না, কাঙ্গারু কোড হবে না, বিচার বিভাগ স্বাধীন থাকবে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে। আপনার কাছে আসবো কামরুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে যে 5ই আগস্টের পরই আসলে তার যাওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছিল বা তিনি যাবেন এমন শোনা যাচ্ছিল, কিন্তু আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে তার অসুস্থতা বা ভিসা জটিলতা নানা কথা বলা হচ্ছে। কিন্তু এটি কি আসলে অন্য কোনো শঙ্কাও আসলে ছিল কিনা? বাংলাদেশে যেমন -2 ফর্মুলা, -1 এই ধরনের নানা ধরনের কথা আসলে শোনা যায়, মানে এক ধরনের শঙ্কা থেকে কি উনি অনেক পরে আসলে গেলেন কিনা, একটু যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ, বিশেষ করে আমার জনালউদ্দিন ফারুক ভাই, আলোচক এবং সবাইকে। আজকে যেই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, আমি এই জাতীয়তাবাদী দল একজন কর্মী হিসাবে আমি একদিকে আবেগ আপ্লুত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি এটা ছোট করি, আমি 3টা ব্যাখ্যা দেব। জি জি। আমি ওনার কর্মী হিসাবে ওনাকে যখন যে ক্যাঙ্গারু কোর্ট ভাই বললেন সাজা দিত, আমরা ম্যাডামের নিরাপত্তা কর্মী হিসাবে ম্যাডামের যেদিনকে তার আত্মপক্ষ সমর্থন করে, উনি ওই দিন কোরআনের একটা শব্দ ওই জাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেটা হলো ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু, যে আপনি বিচার এটা যদি সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয় এবং কোনো আসামি যদি এর থেকে যদি ন্যায় বিচার থেকে যদি তার উপর যদি অবিচার করা হয়, এটা কিন্তু আল্লাহ তাআলা এটার কোনো মাফ করার বিধান রাখেন নাই। আমরা ওদিন প্রকাশ্যে ছিলাম, আল্লাহর কোরআন অকাট্য সত্য। ম্যাডাম কিন্তু ওনাকে চ্যালেঞ্জটা দিয়েছিলেন। দেখেন, এই ম্যাডাম যখন জেলে গেলেন, ম্যাডামের এমনিতে একটা ফেক, মানে টোটালি একটা রাষ্ট্রপ্রধান কখনো, আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা কখনো বাবা মায়ের বা স্বামীর অনুদানের যেটা সদকে জারিয়া হিসাবে তার কবরবাসীর জন্য, যেটা আমরা উসালের সওয়াব হিসাবে আমরা যেটাকে আমরা যার যার অবস্থান থেকে আমরা দিয়ে থাকি, ওই রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া তার স্বামীর, মৃত ব্যক্তির একটা টাকা কখনো বক্ষণ করতে পারে, এটা আমার প্রথম দাবি। এবং এটাই ম্যাডাম যে চ্যালেঞ্জ করে কিন্তু এটা ওপেন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল একটা প্রথম দিন। কিন্তু আমরা কিন্তু একটু মূল প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা মূল প্রসঙ্গে ওখানে আমি আসবো। সেখানে হলো যে আমাদের যে 5 তারিখে এটা নিয়ে আমি কোনো শঙ্কা, -2 এই ধরনের কোনো শঙ্কা ছিল না। আসলে আগামীকাল যে ম্যাডাম যে যাবেন, দেখেন কাতারের আমির, ওদের সাথে জানেন কাতারের আমিরা কি ধরনের, ভাই বলতে পারবেন কি ধরনের বিমান, এই যে অ্যাম্বুলেন্স, ওইখানে আমরা যতটুকু জানি ফুল সাপোর্ট নিয়ে কিন্তু আজকের বিমানটা আসলো। এইটাকে ব্যবস্থা করতে কাতার সরকারের একটা তো ম্যাডামের প্রতি বিরাট সিম্পিতি থাকার কারণে তো এটা আমরা পেয়েছি। তো এই জন্য এই বিমানকে ব্যবস্থা করা, প্লাস হলো যতগুলো 3টা দেশের ভিসা নিয়েছে, আমরা জানি আমেরিকা, লন্ডন এবং সৌদি আরব, ম্যাডাম আসার সময় উমরা করে আসবেন। তো সার্বিক অ্যারেঞ্জমেন্টের কারণেই কিন্তু এই দেরিটা হয়েছে। তো আমাদের কথা হলো এটা যে এইখানে -2 এদেশে যে বিপ্লবের পর, আমি বিপ্লব বলবো এই কারণে, আসলে কিন্তু আমাদের কিন্তু ছাত্র জনতা সবার একটা সফল আন্দোলনের পরে কিন্তু আজকে এই পরিবেশে ম্যাডাম কিন্তু মুক্তি পেয়েছেন। আমরা এইখানে জাতির কাছে আমরা শুকরিয়া, আমরা দল হিসাবে আমরা তো অবশ্যই আদায় করব, বিশেষ করে ম্যাডামের প্রতি সারা মানুষের যে দোয়া, এবং এই দোয়ার কারণে কিন্তু ম্যাডাম আজকে মুক্ত হয়েছে এবং আজকে বিদেশ যাওয়ার যে ব্যবস্থাটা, এটা কিন্তু ওই কারণে হয়েছে। আচ্ছা, মানে সেরকম কোনো শঙ্কা থেকে আসলে শঙ্কা নেই। ম্যাডাম কালকে যে ফ্লাই করতে পারবে, ওই ফ্লাইয়ের জন্য শরীরটা উপযুক্ত কিনা, কারণ এটা লং ওয়ে টু গো, সেটা আমার 10 আওয়ার্স লাগবে। এটা আমি আসবো ডাক্তার কাজী বেনুর, আপনার কাছে জানতে চাই যে আমরা জেনেছি যে আমেরিকার চিকিৎসক দল তাকে চিকিৎসা দিয়ে গিয়েছিলেন এবং এটি বাংলাদেশের না, মানে পৃথিবীর একটি বেস্ট চিকিৎসা তিনি পেয়েছেন, কিন্তু চিকিৎসা নেবার সময় তিনি আমেরিকায় না গিয়ে যুক্তরাজ্যে আসলে কেন যাচ্ছেন? এটির আসলে অন্য কোনো বিশেষ বিষয় আছে কিনা? মানে একটি তো আছে যে তার ছেলে আছে, এটি ছাড়াও মানে চিকিৎসার দিক থেকে কোনো অধিকতর ভালো চিকিৎসা পাবেন, এরকম মেডিকেল কোনো ইস্যুস আছে কিনা? হ্যাঁ, একটা কথা আপনি বলে দিলেন যে ওখানে ওনার ছেলে রয়েছেন, তার মানে ওনার আপনি জানেন যে একজন সন্তানকে উনি হারিয়েছেন
একটি সন্তান তার আছেন, তার নাতিরা আছেন। একটা মানুষের যখন চিকিৎসার প্রয়োজন হয়, বিশেষত জটিল চিকিৎসার, তখন কিন্তু পারিবারিক সাপোর্ট, পারিবারিক পরিবেশ, এটা একটা বিশাল ব্যাপার। এটা একটা বিশাল ব্যাপার। আমরা সবসময় এটাকে এনশিওর করার চেষ্টা করি যে ওনার মনের প্রশান্তি যেন থাকে, ওনার নিজের মানুষ যেন ওনার পাশে থাকে, উনি যেন একটা পরম ভরসায় চিকিৎসাটা নিতে পারেন। সুতরাং আপনার কথার সাথে প্রথম কথাই আমি বলবো যে এটি একটি অন্যতম কারণ ওনার প্রথমে লন্ডনে যাওয়ার। দ্বিতীয় একটি কথা বলবো যে আপনি যেটা বলেছেন যে জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের বাল্টিমোরের যে চিকিৎসক দল এখানে চিকিৎসা করেছিলেন, তারা এসেছিলেন লিভারের চিকিৎসার জন্য এবং তারা টিপস নামে একটা প্রক্রিয়া করেছিলেন, যেটা দিয়ে ওনাকে একটা প্রাথমিক একটা উত্তরণ ঘটানো হয়েছিল ওনার স্বাস্থ্যে। কিন্তু মনে রাখতে হবে উনি কিন্তু এই থাকা অবস্থায় উনি যখন মুক্ত ছিলেন সেই সমস্ত সময় কিন্তু উনি দুটো জটিল রোগে ভুগছিলেন। একটি হচ্ছে ডায়াবেটিস এবং আরেকটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই দুটো রোগ কিন্তু এই যে বিগত সময়ের যে স্বৈরাচারী সরকার এবং এই যে আমি কি বলবো, এটা মানে আসলে কোনো ভাষায় প্রকাশ করা যায় না, তাকে এই দুটো চিকিৎসা ঠিক মতো করা হয়নি এবং এই কারণে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক বেড়ে গিয়েছে। ওনার অনেকগুলো জয়েন্ট, অনেকগুলো বোনস এখন অনেক কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, কোনো জায়গায় হাড় বা জোড়া বাঁকা হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। ওনার অনেক কষ্ট হয় নড়াচড়া হাঁটাতে, যেটি সম্পূর্ণ নেগলিজেন্সির জন্য হয়েছে। ওনার ডায়াবেটিসকে আনকন্ট্রোলড বা ম্যাল কন্ট্রোলডভাবে চিকিৎসা করা হয়েছে, যার ফলশ্রুতিতেই কিন্তু ওনার লিভারটা ড্যামেজ হয়েছে। এই যে চিকিৎসাগুলো, এই যে প্রথম যে কথাগুলো বললাম, এগুলোর কিন্তু চিকিৎসার জন্য এই যে লন্ডন ক্লিনিকের কথা বলা হয়েছে, এটা পৃথিবীতে অত্যন্ত নামকরা। অতএব প্রাথমিকভাবে ওনার একটা অ্যাসেসমেন্ট এবং এই পুরনো রোগগুলো সম্পর্কে একটা চিকিৎসা নেওয়ার জন্য উনি ওখানে অবশ্যই যেতে পারেন। এবং পরবর্তীতে আমি যতটুকু জানি যে লিভারের উন্নততর চিকিৎসার জন্য, এমনকি প্রয়োজন হলে লিভার ট্রান্সপ্লান্টের জন্য উনি হয়তো লন্ডন থেকে বাল্টিমোর যাবেন। আমি আপনার কাছে আসবো আবু সালে, এখন আপনার কাছে জানতে চাইবো যে এই যে বালুর ট্রাক দিয়ে বেগম জিয়ার পথ রোধ করার যে আমরা বিষয়টি আসলে বাংলাদেশে দেখেছি, যেটি অতীতে আসলে এমন নজির নেই, এই বিষয়টিকে সাংবাদিক হিসেবে মানে আন্দোলনকে প্রতিহত করার এমন কৌশলকে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আসলে কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। উনি সুস্থ হয়ে, পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটি আমরা আশা করছি। তো আসলে এটা তো অনেক পুরনো ঘটনা, এটা তো পুরো জাতি দেখেছে যে কি করেছে এই আওয়ামী ফ্যাসিস্টরা, কি করেছে সেটা পুরো জাতি তো দেখেছে। তো আমাদের প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে, যেহেতু আমরা সাংবাদিকতা করেছি এবং আমরা মাঠে ময়দানের সাংবাদিক ছিলাম, যে কারণে আমরা প্রত্যক্ষ করেছি। তা আসলে এটা তো ওইভাবে বর্ণনা করা যাবে না। তিনবারের প্রধানমন্ত্রী এবং বেশ কয়েকবারের বিরোধী দলীয় নেত্রী তার বাসার সামনে বালুর ট্রাক ফেলে এভাবে তার গতিরোধ করা মানে গোটা জাতিরই কিন্তু গতিরোধ করা। গোটা জাতিকে তারা চেয়েছে এভাবে স্তব্ধ করে রাখতে, একটা জায়গায় থামিয়ে রাখতে, এবং সেটারই অংশ কিন্তু ওঠা। এবং গণতন্ত্রকে তারা যে গলা টিপে হত্যা করেছে, গণতন্ত্রকে এবং আমাদের বাক স্বাধীনতাকে তারা যে রুদ্ধ করেছে, হত্যা করেছে, এটার প্রমাণ কিন্তু ওইটা। আর আপনার অন্য কোনো কিছু দেখার দরকার নেই। একজন তিনবারের প্রধানমন্ত্রী তার বাসার সামনে বালু ভর্তি ট্রাক ফেলে তাকে বাসার থেকে বের হতে দেয়নি। এর মানেই হচ্ছে সারা জাতিকে তারা যে গলা টিপে হত্যা করেছে, স্বাধীনতাকামী মানুষকে এবং গণতন্ত্রকামী মানুষকে তারা যে গলা টিপে হত্যা করেছে, ওটাই ছিল তার একমাত্র প্রমাণ। আর কোনো প্রমাণের দরকার ছিল না। এবং দেখেন এরপর থেকে যে ঘটনা ঘটেছে, আগেও ঘটনা ছিল, আমাদের বাক স্বাধীনতা কোথায় ছিল? আমরা মনে করেন এত কিছু ঘটেছে, আমরা কি লিখতে পেরেছি, বলতে পেরেছি? আপনি এরকম বহুত টকশো থেকে আজকে তো আমরা মুক্তভাবে বলতে পারছি, যেহেতু ফ্যাসিস্ট নাই, বিপ্লবের কারণে ফ্যাসিস্ট দেশ থেকে বিদায় হয়েছে, পালিয়ে গেছে, যে কারণে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। অথচ অসংখ্য ঘটনা এরকম ঘটছে যে এই টকশো থেকে বের হওয়ার পরে তাকে তুলে নেওয়া হয়েছে, ঘটেছে না? তো আজকে
আমরা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটা কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আমি জয়নাল আবদিন ফারুক আপনার কাছে আবারও জানতে চাই যে এই যে বিগত 15 বছর ধরে একটি বড় অংশ বেগম জিয়া কারাগারে ছিলেন, বাইরে ছিলেন, প্যারোলে ছিলেন, নানাভাবে ছিলেন, এই শারীরিক এবং মানসিক অসুস্থতা, যন্ত্রণা, এত কিছুর পরেও মানে এই যে দলটাকে আগলে রাখা বা ওনাকে কেন্দ্র করেই তো আসলে বিএনপি এত বেশি উজ্জীত বা এখন পর্যন্ত এই অবস্থায় আছে, মানে এটি এত অসুস্থতার পরে আসলে তিনি কিভাবে সামলেছেন, মানে সেই সময়ের গল্প যদি একটু ছোট্ট করে আমাদের বলেন। ছোট করে বলারই বিষয় না, এটা অনেক বড় লম্বা ইতিহাস। আজকে একটু আগে দেশটির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনি প্রথমে দেখে বলে যে দেশের জন্য কাজ করো, দেশের মানুষকে আমার জন্য দোয়া করতে বলো। কারণ যে নেত্রী দেশ নেত্রী উপাধি লাভ করেছিলেন তারই প্রমাণ আজকে আরেকবার আপনার সামনে তুলে ধরলাম। এই কারণে একজন অনেক দামি সাংবাদিক, রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আমার সামনে বসে আছেন, আরেকজন ছাত্র নেতা যার অসংখ্য কর্মের ইতিহাস আছে এই দেশে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি চেয়েছিলেন দেখুন, এত কষ্ট, এত অত্যাচার, এত অবিচার, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বালু ট্রাক, তার বাসভবন ফিরোজায় বালু ট্রাক, তাকে বিনা কারণে মামলা সাজা দিয়ে 5 বছর, হাইকোর্টে কাঙ্গারি কোর্ট দিয়ে আরো 5 বছর বাড়িয়ে দেওয়া, দেশনেত্রীর কনিষ্ঠের ছেলে আরাফাত রহমান কুকোকে নির্দয়ভাবে বিদেশে জীবন দিতে হয়েছে, তার জ্যেষ্ঠ সন্তান একই কারাগারে আমরা ছিলাম। 1/11-এর সময় একটা সুস্থ লোককে রিমান্ডে নিয়ে যখন ফেরত আসতো তার মেরুদণ্ড ভাঙ্গা, এসব সকল সহ্য করার পরেও বাংলাদেশে সে মঈন ফখরুলের -2, কিন্তু শেখ হাসিনা বিদেশ গেলেন, বেগম জিয়া বললেন স্পষ্ট করে, আমার এই দেশে আমার ঘর, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মাটি, আমি বিদেশে যাব না। সেই জন্য এরশাদের আমলে যখন শেখ হাসিনা ভোট করতে গেলেন, সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছিলেন, আমার স্বামী দেশের জন্য দল করেছে, দেশের জন্য আত্মহত্যা দিয়ে গিয়েছেন, আমি সেইটুকু সম্বল করে দেশের মানুষের সেবা করব। তাই তার সকল কিছু সহ্যের সীমার মধ্যেই ছিল। এই কারণে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন দেশের মানুষকে, দেশে গণতন্ত্র থাকুক, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে উঠুক, এটাই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা। দেখুন, আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে, আমার কোনো গুণে না, আমার কোনো গুণ সেখানে ছিল না। আমার গুণ একটাই ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব, দেশ নেতা এবং দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ, ধানের শীষ। আমার নিজের কোনো গুণ ছিল না। পরপর 5 বার এই ধানের শীষের কারণে, শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আপোষের নেতৃত্বের কারণে, সেই জন্য আমি দেশনেত্রীকে কখনো দেখি নাই। পার্লামেন্টে যখন শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সামনে অসংখ্যবার শহীদ জিয়াকে নানা রকম অসভ্য গালিগালাজ করে বক্তব্য দিয়েছেন, তখন আমাদের সংসদ সদস্যরা দাঁড়িয়ে কটূক্তি করার চেষ্টা করতেন, তখন দেশনেত্রী বলতেন কারো বিরুদ্ধে কোনো কটূক্তি করতে নেই। দেখুন, শেখ মুজিবুর রহমান ক্ষমতা আসার পর রক্ষী বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে যেভাবে অত্যাচার অবিচার করেছে, দিন জাসদকে নিচ্ছিন্ন করার জন্য যে চেষ্টা করেছিল, সেদিন সিরাজ সিকদারকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে, যেদিন সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করা হলো, পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন শেখ মুজিবুর রহমান একটি কথায় বলেছিল, আমার মনে পড়ে, যে কোথায় সিরাজ সিকদার। সেদিন জোর গলায় শেখ মুজিবুর রহমান বলেছে গোলাম মুস্তফাকে, গোলাম মুস্তফা তুমি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, 6 কোটি কম্বল আসলো,
আমার কম্বলটা কোথায়? দুঃখ করে শেখ মুজিব একদিন বলেছিল, আমি যখন ঘুমাতে যাই ডানে চোর, বামে চোর, সামনে চোর, বিছনায় চোর। সে প্রমাণ মিলেছে শেখ হাসিনার আমলে সে ব্যাংক ডাকাতি, লুট তরাজ, দুর্নীতি, বেগমপাড়া, কানাডা, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আজকে সালমান এফ রহমানের মতো লোক যদি বিদেশে কোটি কোটি ডলার পাচার করে নিয়ে যায়, সেই সালমান এফ রহমানই তারই উপদেষ্টা হয় আজকে। তাই বেগম খালেদা জিয়া এই সকল সহ্য করেও যে সম্মানের অধিকারী হয়েছেন, ক্ষমতা বড় না, বাংলাদেশের মানুষের মনের মধ্যে খালেদা জিয়া, সেই খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, তার ছেলেকে নির্মমভাবে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এক ছেলেকে বিদেশের মাটিতে থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে 1 কোটি টাকার জন্য, 1 কোটি টাকা, সেই টাকা এখন ডবল রিডাবল, সেই টাকার জন্য 5 বছর সাজা দিল। দুঃখ আমাদের কিছুই নেই, দুঃখ একটা, যেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মানুষ হত্যা করে, গণতন্ত্র হত্যা করে, সংবিধান তৈরি করে একদল সৃষ্টি করেছে, তার কন্যার কাছে কোনোদিনও বাংলাদেশের মানুষ আশা করতে পারে নাই বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে, সংবিধান টিকে থাকবে, বিচার বিভাগ ধ্বংস হবে না, দুর্নীতি আরো মাথা চড়া দিয়ে উঠবে, এইটাই মানুষ বিশ্বাস করেছিল। সেই কারণে শেখ হাসিনা আজকে হিন্দুস্তান বাংলাদেশে স্বাধীনভাবে, একটু শেষ করতে দেন, বাংলাদেশে এখন স্বাধীনভাবে যে দেশ পরিচালিত হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করবেন ইনশাআল্লাহ, মানুষের দোয়ায় বাংলাদেশে উনি ফেরত আসবেন। আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার কাজী বেন্নুর আপনার কাছে একটু জানতে চাই যে এই যে তার চিকিৎসায় এই যে ৭৯ বছর আসলে বলা হচ্ছে, সম্ভবত আমার সঠিক না ভুল বলছি, মানে এই বয়সে লিভার প্রতিস্থাপনের যে কথা বলা হচ্ছে, এটি আসলে বয়সটা ফিট কিনা, বা ওনার যদি প্রতিস্থাপন করা হয় উনি কি স্বাভাবিকভাবে আবার জীবনযাপন শুরু করতে পারবেন কিনা, একজন ডাক্তার হিসেবে আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা, এখন যেখানে উনি গিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ, সেখানে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট হবে না, করবেন বা লিভারের চিকিৎসা হবে না। যদি প্রয়োজন হয় ওখান থেকে উনি, আমি আগেও বলেছি, উনি আমেরিকায় যাবেন, জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে বাল্টিমোরে। কিন্তু যখনই যান বয়সটি ফ্যাক্টর কিনা সেটা আমি বলছি। লিভার ট্রান্সপ্লান্ট যদি আপনি সাধারণভাবে ধরেন, এটা কিন্তু ছোট শিশুদের, যুবকদের হয় না, এটা হয়ই হচ্ছে বৃদ্ধ মানুষদের, বয়স্ক মানুষদের। এবং সেখানে এই আপনি যেটা বললেন বয়স ৭০ ঊর্ধ্ব বয়স, এটা কিন্তু ওখানকার চিকিৎসকদের জন্য নবীন রোগী। ওনারা এতটাই অভিজ্ঞ, এই ধরনের বয়স্ক রোগী, এই ধরনের ৮০ পর বা ৯০ পর রোগী, ৯০-এর উপরের বয়স্ক রোগীকেও ওনারা লিভার ট্রান্সপ্লান্ট করে থাকেন। সেখানে এটা বয়সটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এখানে ওনার কোমরবিডিটি বা ওনার যে সমস্ত রোগগুলো ওনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে রোগগুলোর চিকিৎসা করা হয়নি, তার ফলে ওনার শারীরিক ধকল সহ্য করার ক্ষমতাটা কি পর্যায়ে আছে। সেটার জন্যই কিন্তু ওনার লন্ডন যাওয়া। সেই শারীরিক ধকল সহ্য করার জন্য যে সমস্ত চিকিৎসা দরকার, যে সমস্ত সাপোর্ট দরকার, আমরা আশা করছি ওনার প্রাথমিক চিকিৎসায় সে সমস্ত জিনিসগুলো দূর হবে এবং উনি অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সুচারুভাবে এই লিভারের চিকিৎসা নিয়ে একেবারে প্রায় সুস্থ হয়েই উনি এদেশে আবার ফেরত আসতে পারবেন, এটাই আমাদের ধারণা। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু জানতে চাই যে গতকাল যে আপনাদের যে মিটিং হয়েছে বা স্থায়ী কমিটির, সেখানে বেগম জিয়া একটি কথা বারবারই ঐক্যবদ্ধতার কথা বলেছেন। এটি আসলে ঠিক নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নাকি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধতার কথা বলেছেন সেটি ভিন্ন বিষয়, কিন্তু ঐক্যবদ্ধতার প্রশ্নে গণতন্ত্র এবং জনগণের পক্ষে কাজ করার ব্যাপারে যে তিনি বারবার বলে থাকেন, মানে সেই ঐক্যবদ্ধতা কোন পর্যায়ে আছে, মানে কোনো ধরনের কোনো বিচ্ছিন্নতা হচ্ছে কিনা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে টানাপোড়েন হচ্ছে কিনা, যেহেতু উনি একটি দীর্ঘ সময় এখানে থাকবেন, আপনার মন্তব্য জানতে চাই। উনি যে কথাটা বলেছেন আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির সামনে কথাটা বলেছেন, উনি এমন একজন নেত্রী, জাতীয় নেত্রী, উনি যখন কথাটা বলেন শুধু এটা দলের ভিতরে এটা সীমাবদ্ধ থাকে না, আমার মনে হয় এটা আরও ব্রডলি উনি বুঝিয়েছেন। রাষ্ট্রের যে আমাদের যতগুলো এখন আমরা গণতন্ত্র এবং ভোটের জন্য যারা সংগ্রাম করিয়ে যাচ্ছি এবং আমরা সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যখন যাব, এখন দেখেন হাসিনা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে মানুষ কি 17 বছর আমরা ভোট দিতে পারিনি, ভোটের কালচারটা যখন নষ্ট হয়ে গিয়েছিল, ম্যাডাম এটুটুকু বুঝেছেন এবং বারবার কিন্তু সমস্ত দল, ডক্টর ইউনূস, আমাদের তারেক রহমান, সবাই কিন্তু অপরাপর যারা গণতন্ত্রের
একটা পরিবেশের জন্য, যারা পরবর্তীতে একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, তারাই কিন্তু সবাই কিন্তু ঐক্যবদ্ধের একটা সংগ্রামের ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে কিন্তু শুধু বেগম খালেদা জিয়া নয়, আপনি দেখেন সব দল সব পথের মানুষগুলো সবাই কিন্তু ঐক্যবদ্ধতার মানে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নটা সেখানে কেন, যে ঐক্যবদ্ধ হলে আমরা দাঁড়িয়ে থাকবো, আর কথাই থাকে বিভাজিত হলে আমরা ধরাশায়ী হব। আপনি কি মনে করেছেন আমার তারেক রহমান বলেছে ওর মাথাটা চলে গিয়েছে কিন্তু লেজ বা দেহটা চলে গেছে? আমি মনে করি কি ওর সর্বোচ্চ ওর দেহের ও যেখানেই থাকবে, সেতে পার্শ্ববর্তী দেশে থাকুক আর আমার দেশে থাকুক, কখনই সে এ দেশের গণতন্ত্রের প্রতি মানুষের প্রতি তার কোনো কমিটমেন্ট নাই। তার কথা এবং কাজে কোনোদিন মিল পাবেন না। আমার তো মনে হয় যে আমাদের পাশের দেশের যে একটা হিংস্রতা বা এখন এই সরকারকে ব্যর্থ করার জন্য এবং জাতীয়তাবাদী দল সহ একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, এটার ক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র সবাই কিন্তু বলে যাচ্ছে। সুতরাং সেখানে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমার মনে হয় বেগম খালেদা জিয়া যেহেতু রাজনীতি করেই আস্তে পিষ্টে মনে প্রাণী যেহেতু সাধনায় উনি রাজনীতির মানুষ, সেখানে দলের ভিতরে ঐক্যের গুরুত্ব উনি বলেছেন, পাশাপাশি রাষ্ট্রের আমাদের অপরাপর যতগুলো দল আমরা গণতন্ত্র মনা এবং সংস্কারের পরে আমরা যেই মানে সংস্কার এবং নির্বাচনকে আমরা পাশাপাশি চিন্তা করি যে পরবর্তীতে একটা রাষ্ট্র বিনির্মাণের যে চিন্তা করছি, সেখানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমার মনে হয় বেগম খালেদা জিয়া যথার্থই এই চিন্তা করেই ওনার ভিশনারি একটা মনোভাব থেকে উনি এই কথাটা বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রাম বা জমায়েতগুলোতে যে এক ধরনের বাধা দেয়া বা বিএনপির ওপরে যে অভিযোগ বা ছাত্রদলের প্রতি অভিযোগ আসছে, মানে সেটি কি আসলে তাদের সঙ্গে একটি সম্পর্ক যাদের মাধ্যমে এই বিপ্লব আসলো বা বিজয় আসলো, মানে এক ধরনের অশ্রদ্ধা করা হচ্ছে কিনা বা এই অভিযোগগুলো সত্যি কিনা আপনি কি মনে করেন? আসলে আমাদের তো এখন প্রাপ্তির সময়, বা আমরা মনে করতেছি যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যাব। এটা বৈষম্য বিরোধী যারা ওরা তো অবশ্যই আন্দোলন করে ছাত্রতে করেছে, কিন্তু সবার সম্মিলিত ছাত্র জনতা সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু পাচ্ছি, মানে সেটি তো তারাও বিশ্বাস করে, কিন্তু এখানে তাদের সঙ্গে আপনাদের মূল টানাপোড়েনটা আসলে হচ্ছে কিনা ওইভাবে না। যে যে আঙ্গিকে আগামী দিনে একটা নির্বাচন চাচ্ছে, আমার মনে হয় এইখানে ওই রকম অশ্রদ্ধা তাদের প্রতি বা তাদেরকে অবজ্ঞা করে আমরা মনে করি সবাইকে মিলে আগামী দিনে রাষ্ট্র কাঠামোটা রাষ্ট্র বিনির্মাণে আমাদের সবাইকে নিয়ে করতে হবে। এখানে দৃষ্টিভঙ্গির মতো বা মানসিকভাবে আমরা মনে করি না তাদের প্রতি আমরা শ্রদ্ধা, অবশ্যই আমরা শ্রদ্ধাশীল। আবার তারাও যদি মনে করে যে আমরাই সব, এখানে বলে আমি এবং আমিত্বটা সবাই, আমি এই বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঝেড়ে ফেলতে হবে, ত্যাগ করতে হবে। আমরা মনে করি যে লক্ষ্য আমরা সামনে রেখে আমরা 15 বছর ভোট দিতে পারিনি, এটা আমরা রাখি। এখন দেখেন আপনি যে কথা বললেন, 15 বছরে আওয়ামী লীগ যতগুলো ভোটবিহীন গুম খুন যতগুলো তারা অপরাধ করেছে, আপনি দেখেন তো ব্যাংক লুট করেছে, কয়টা নিয়ে আমরা কথা বলি? অথচ আমাদের ফোকাস দেওয়া উচিত ছিল তারা অতীতের যত কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডের মানুষগুলিকে এবং তাদের প্রাতিষ্ঠানিকভাবে যারা এই অপকর্মের হোতা ছিলেন তাদেরকে এখনো সমূলে উৎপাটনের জন্য আমাদের কিন্তু এখনো কিন্তু সংগ্রামটা শেষ হয়ে যায়নি। আমার মনে হয় সবাইকে এইখানে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী রাষ্ট্র বিনির্মাণে আমরা মনে করি সবাইকে নিয়ে, এবং আমাদের দল যেখানে বলেছে আমরা ঐক্যবদ্ধ একটা রাষ্ট্র করব, সেখানে আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আবু সালে, এখন আপনার কাছে জানবো যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যে ধরনের তামাশা হয়েছে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের প্রধান বা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখেছি, যেটি বলা হয়েছে সেই সময় তার অসুস্থতার যৌক্তিকতা তুলে ধরে গণমাধ্যম কতটা স্বাধীন আচরণ করতে পেরেছে বা এই বিষয়গুলো তোলার চেষ্টা হয়েছে কিনা। আর একইভাবে আরেকটি সম্পূরক প্রশ্ন যে স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতা হরণের যে চিত্র আসলে ছিল গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রে, মানে আমাদের তো সংস্কৃতি আমরা আসলে কপি করি, দেখা যাচ্ছে যে আমরা আরেক বছরে আরেক ডিগ্রি ওপরে যাই। আগামীতে এই যে গণমাধ্যম সংস্কারের যে নানা ধরনের কথা বলা হচ্ছে, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা, আপনি অতটা প্রত্যাশা করেন কিনা, মানে আগামীতে যেই নির্বাচনে বা জনগণের সরকার হিসেবে যেই ক্ষমতায় আসুক? জি, ধন্যবাদ। প্রথমে যেটা বললেন যে নানাভাবে উপহাস করা হয়েছে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে,
এটা তো আসলে কি বলবো, এটা তো আসলে মানে এটা কিভাবে বলবেন, এটা আহাম্মক যে একেবারে প্রতিবন্ধী যারা, তারাও কিন্তু এই কাজটা করে না। তো মানুষ যখন ক্ষমতার দাপটে এবং আত্ম অহমিকায় যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু কারো অসুস্থতা নিয়ে, কারো এই মনে করেন বিশেষ কোনো অক্ষমতা যদি থাকে, সেগুলো নিয়ে মানুষ কিন্তু উপহাস করে। এবং সেটা দেখেছি আওয়ামী লীগের একেবারে মাঠ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সর্বোচ্চ যারা ছিলেন নেতা, এবং এমনকি শেখ হাসিনা, উনিও কিন্তু এই বেগম জিয়াকে নিয়ে নানা উপহাসমূলক কথা বলেছেন। তো আসলে তো এটা ঠিক ছিল না। এবং সেই কারণেই দেখেন, আল্লাহ হয়তো এই আজকের দিন বেগম জিয়াকে দেখাবেন বলেই এত অসুস্থতার পরও কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং আমরা আশা করি উনি সুস্থ হয়ে ফিরবেন এবং আবারও এই রাষ্ট্রকে উনি পরিচালনা করবেন। আমি দ্বিতীয় প্রশ্ন জানতে চাই যে আসলে গণমাধ্যমের স্বাধীনতা যে হরণ হয়েছে, সেটি কতটুকু ফিরবে বলে আপনি মনে করেন, বা এখনো একজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট হিসেবে আপনি কেমন স্বাধীনতা ভোগ করছেন বলে মনে হয়? আমরা কিন্তু এই গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাবো বলেই কিন্তু এই বিপ্লব করেছি। এই যে ছাত্র জনতার যে বিপ্লব, সেটা কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় বসাবো, অন্য কোনো দলকে, সেজন্য না। কিন্তু আমাদের বাক স্বাধীনতা, আমরা মুক্তভাবে লিখতে পারবো, বলতে পারবো, সে কারণেও কিন্তু আমরা আন্দোলন করেছি। এবং দেখেন, আমাদের 5 জন সাংবাদিক কিন্তু শহীদ হয়েছেন, এবং অসংখ্য সাংবাদিক এই আন্দোলনে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কিন্তু আহত হয়েছে। চিত্র আমরা দেখেছি। তো এটা কিন্তু আমরা মুক্তভাবে বলতে পারবো, আমরা লিখতে পারবো, সেজন্যই কিন্তু করেছি। এবং আমি আশা করি এখন যারা আছেন, আমরা তো আসলে তো এখন স্বাধীন, আমরা কিন্তু এখন মানে অতীতের মতো পরিবেশ হয়তো আসবে না, বা আসলেও হয়তো সাংবাদিকরা এটাকে প্রতিহত করবে বলে আপনি মনে করছেন? সেটা আশা করি, এবং সেটা আসা উচিত হবে না। এবং অতীত ভবিষ্যতে যারা আসবেন, তারা এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেখে অবশ্যই তারা শিক্ষা নেবেন যে গণতন্ত্র হরণ করলে, বাক স্বাধীনতা হরণ করলে পরিণতিটা কি হয়, কিভাবে পালিয়ে যাওয়া লাগে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার কাজী বেন্নুর, আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাই। একটি হচ্ছে যে কতদিন সময় লাগতে পারে? 2 মাসের কথা বলা হচ্ছে, 2 মাসে আসলে সুস্থ হয়ে ফিরে আসা কতটা সম্ভব? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক দলের দফা দেখছি, বিএনপির পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে, আপনি দেখেছেন। সেখানে 26 নম্বরে গিয়ে স্বাস্থ্যের বিষয়ে কথা বলা হয়েছে। এই পলিটিক্যাল উইল ছাড়া বাংলাদেশে কোনো কিছুই আসলে হয় না বা সম্ভব হয় না। স্বাস্থ্যর জায়গাটা বিগত 15 বছর বলেন বা 53 বছরের বাংলাদেশ বলেন, আসলে আমরা একটা শক্ত কাঠামোর ওপরে দাঁড়াতে পারিনি। মানে এটিকে কত এগিয়ে নিয়ে আসা উচিত, বা এই স্বাস্থ্যের সংস্কার ছাড়া আসলে বাংলাদেশের মানুষের মন জয় করার অন্যতম বড় মাধ্যম এটি কিনা, বা এটিকে গুরুত্ব কতটা দেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর বা যারাই ক্ষমতায় আসবে? একেবারে সংক্ষেপে দুটো প্রশ্নের উত্তর দেবেন। জি, আপনি যে প্রথম প্রশ্নটা যেটা করেছেন যে কতদিন লাগতে পারে, আসলে এটা বলা কোনোভাবেই সম্ভব না। একটা অতি সাধারণ রোগের চিকিৎসা আমরা দেখি যে খুব দ্রুত হয়ে যায়, আবার অনেক সময় অনেক সময় লেগে যায়। আর এখানে আমাদের বেগম খালেদা জিয়ার যে রোগ চিকিৎসা, যে রোগগুলো হবে, এগুলো সবগুলোই বেশ জটিল। অতএব এটা সুনির্দিষ্ট বলা সম্ভব না। একটা অনুমান করা হচ্ছে যে হয়তো 2 মাসের মতো লাগতে পারে, বাট এটা আরও সময় লাগতে পারে, হয়তো তার আগেও। হ্যাঁ, পরম করুণাময়ের যে ইঙ্গিত আমরা দেখছি, আমরা এখন আশাবাদী, হয়তো তার আগেও উনি দ্রুত সুস্থ হয়ে চলে আসতে পারেন। সুতরাং এটা আসলে আমি কিছু এভাবে বলতে পারি না। আর দ্বিতীয় যেটি আপনি বলেছেন যে স্বাস্থ্যের ব্যাপারটা একটা জিনিস কি, যে সবসময়ই আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগেও স্বাস্থ্যের ব্যাপারটা এই অঞ্চলে বেশ উপেক্ষিত, কিন্তু এটিকে আসলে সামনে আনার সময় এসেছে। আমরা বিগত সময়গুলো আমি যেটা বলে থাকি যে আমরা আসলে স্বাস্থ্য নিয়ে কখনো চিন্তা করিনি, আমরা চিন্তা করেছি ব্যাধি নিয়ে। রোগ হলে রোগ ঠেকাতে হবে, রোগ চিকিৎসা করতে হবে, হাসপাতাল বাড়াতে হবে, ডাক্তার বাড়াতে হবে, ওষুধ বাড়াতে হবে, কিন্তু রোগ হবে না, চিকিৎসার প্রয়োজন হবে না। আমাদের এশিয়াতেও যতগুলো দেশের কথা আমরা বলি, স্বাস্থ্য থাকবে এই দিকে, কিন্তু সেই জায়গায় গেলে তো হয়তো বেগম জিয়াকেও তো হয়তো বাইরে নাও যাওয়া লাগে। হ্যাঁ, সেটাই বলছি যে অতএব আগে আমাদের চিকিৎসা বা ব্যাধির দিকে চিন্তা না করে সুস্বাস্থ্যের দিকে দেখতে হবে, এবং সেটির প্রধান উপায় হচ্ছে গিয়ে যে ওই যেটা বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই দিকে নজর দিতে হবে। এবং আপনাকে আমি আশ্বস্ত করছি, একটু সংক্ষেপে বলে আশ্বস্ত করছি যে বর্তমানে যে স্বাস্থ্য সংস্কার কমিশনটা হয়েছে, তারা বিএনপির কাছে মতামত চেয়েছে যে কী ধরনের কাজ করা হবে, এবং গতকালকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে
একটি ছোট্ট কমিটি করে দিয়েছেন, আমিও ওটার একজন সদস্য, যে এই কি প্রস্তাব আমরা এখান থেকে আমরা বিএনপির পক্ষ থেকে দিতে পারি সেটির একটি খসড়া যেন ওনাকে আমরা প্রোভাইড করি আগামী 7 দিনের মধ্যে। এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যাধির আগে স্বাস্থ্যকে চিন্তা গুরুত্ব দিতে হবে। আমাদের 1.5 মিনিট হাতে সময় আছে। বা কামরুজ্জামান রতন, আপনার কাছে শুধু জানতে চাই যে ঐক্যবদ্ধতার কথা তো আসলে বলছেন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা সামনে আসলে যত সুন্দর আলোচনা দেখি, কিন্তু আমরা মাঠে ময়দানে গেলে একেবারেই পরিবর্তন হয়ে যায়। আগামী দিনে সরকার গঠনের ক্ষেত্রে আপনার কি একসঙ্গে, অনেক সময় জাতীয় সরকারের ফর্মুলা বলা হয় বা নির্বাচনের কথা বলা হয়, যেভাবে হোক মানে কোনটির দিকে বিএনপি আগাচ্ছে একটু যদি বলেন। বিএনপি প্রথম থেকেই বলেছে একটা সুষ্ঠু নির্বাচন, যা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা পেতে যাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব কিন্তু আরেকটা কথা বলেছেন যে সামনে তো অবশ্যই সুন্দর কথা, কারোর মধ্যে আমি অনৈক্য দেখি না, এটা আশাব্যঞ্জক। উনি আরেকটা কথা বলেছেন, রাজনীতিবিদরা আমার উপর চাপ প্রয়োগ করছে। তো এটা আমি তো না কানলেও তো মা দুধ দেয় না, কথা একটা আছে। তো আমরা মনে করি চাপের ক্ষেত্রে আমাদের সবই যৌক্তিক। চাপাচাপি এইটা এমন না যে আমাদের এই সরকার আমাদের প্রতিপক্ষ বা বিরোধী দল আমরা কেউ কারো প্রতিপক্ষ। আমরা কে কিভাবে আগামী দিনে নির্বাচনে যাব এবং আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা কে কতটুকু অ্যাবসলিউট আমরা পেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের তারেক রহমান 31 দফা দেয়া মানেই কিন্তু জাতীয় সরকারের ঘোষণাটা, সেটা কিন্তু আজ থেকে 3 বছর আগে উনি দিয়ে ফেলেছেন। তো সুতরাং আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুত, সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র গড়ব। এইখানে আমরা মনে করি 2-4 জন সবাই যে আমার মতো অনুসরণ করবে, তারেক রহমানকে ওইভাবে অনুসরণ করবে, আমি মনে করি যৌক্তিকভাবে এই দেশের জনপ্রিয়তা এবং আগামী দিনের যে অবকাঠামো নির্বাচন আমরা পিসফুলি, ট্রান্সপারেন্ট এবং মানুষের বিশ্বাসযোগ্য যে একটা নির্বাচন আমরা পেতে চাচ্ছি, ওটাও আমরা সবাই একসাথে মিলে করব। আমার মনে হয় যখন বসবে, আমার মনে হয় ওইখানেও দেখবেন আমি অতিরিক্ত আমার আত্মবিশ্বাস, যেই ক্ষতর উপর বাংলাদেশটা ধ্বংসস্তর উপর দাঁড়িয়ে আগামী দিনে আমরা যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্ন কেউ কিন্তু বিফল হতে দেবে না, সবাই আমরা একমত। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক চড়াই উতরাই পেরিয়ে বেগম জিয়ার আগামীকাল তিনি যাচ্ছেন, তিনি একসময় ফিরবেন, শোনা যাচ্ছে তার সন্তানও ফিরে আসবেন, এবং এরপর আসলে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে একটি সুষ্ঠু নির্বাচন, যেটির জন্য দীর্ঘ যুগের অপেক্ষা, মানুষের যুগের বেশি সময়ের অপেক্ষা, এবং সেটি হলেই মানুষ আশা করবে যে কিভাবে দেশ চলবে বা মানুষ কতটা স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে লিখতে পারবে, সেই দিনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।